আজকে বাড়িতে ধান চলে আসছে আর এগুলো কাঁচা শুকিয়েও নিতে হবে। দেখো সকাল সকাল বোঝা বোঝা ধান নিয়ে চলে আসছে। এই ধানগুলো কাঁচা। ধান যখন কাটা হয় তখন মাঠে 2-3 দিন ধরে শুকিয়ে নিতে হয়। তো কাঁচা ধান নিয়ে আসার কারণ হলো ওই জমিতে রসুন লাগাবে। মাঠটা যেহেতু কাদা আছে, তো ওই কাদা জমিতেই রসুন লাগাবে, যার কারণে তাড়াতাড়ি করে সবাই কাঁচা ধানই নিয়ে চলে আসছে। আর এর মধ্যে উঠান ভরা ধান রেখে যে যার মতো আমাকে একা রেখে চলে যাচ্ছে। এত কিছু সারাদিনের মধ্যে কিভাবে কমপ্লিট করি। আর সকাল সকাল তো চলে যাবে, যার কারণে সবাইকে মুরগি রান্না করে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো চলে আসছি আমার ছোট্ট খামারে। এখান থেকে একটা মুরগি ধরে নিব। আপনাদের ভাইয়া গাড়ি নিয়ে চলে যাবে। কদিন আগে গাড়ি নিয়ে গিয়েছিল, বৃষ্টির কারণে 2-3 দিন পরে আবার বাড়িতে ফেরত আসে। এখন তো অনেক রোদ পড়ছে, যার কারণে ওইদিকে চাষবাস হচ্ছে, চলে যাবে গাড়ি নিয়ে। তো ভাবছি যে একটা মুরগি রান্না করে দিই। আপনাদের ভাইয়া আসতে তো অনেক দিন দেরি হবে। এর মধ্যে আমি তো অনেকবারই রান্না করে খাবো, কিন্তু আপনাদের ভাইয়া তো আর খেতে পাবে না। তো ভাবছি একটা মুরগি রান্না করে আপনাদের ভাইয়াকে খাইয়ে দিই। ওই জন্য একটা সকাল সকাল মুরগি ধরে নিয়েছি। সকাল সকাল মুরগি পরিষ্কার করে রান্না করতে অনেক সমস্যা হয়, কারণ সময়ের ব্যাপার। আপনাদের ভাইয়া তো চলে যাবে, তাছাড়া মাঠে খাবার দিতে হবে। আর ছোট হুজুর তো খেতে আসে, ওকে তো 8:30টার মধ্যে টাইমলি খাবার দিতে হয়। তো ওই জন্য খুবই তাড়াহুড়োয় ছিলাম। শাশুড়ি মাকে বলেছি আমাকে হেল্প করার জন্য। এদিকে পোলাও চাউল রান্না করব। তো পোলাও চাউলটা যেন ধুয়ে পরিষ্কার করে দেয়, আর ডাউল রান্না করব। ডাউলটা যেন আমাকে প্রেসার কুকারে সমস্ত কিছু দিয়ে রেডি করে দেয়। ওর দিকে আমি ফাঁকে মুরগিটা কেটে কুটে পরিষ্কার করে নিয়ে চলে আসছি। তো এখন আপাতত রান্না চড়িয়ে দিয়েছি। ওদিকে প্রেসার কুকারে আমি ডাউলটা তুলে দিয়েছি, আর এদিকে পোলাও চাউলটা একটু কষিয়ে নিচ্ছি। তো এর মধ্যে তেমন কিছু দেওয়া হয় না, শুধুমাত্র একটু তেল পেঁয়াজ বেরেস্তা করে চাউলটা তুলে দেওয়া হয়, আর একটু লবণ দিয়ে আমরা কষিয়ে পানি দিয়ে ভাতটা বসিয়ে নিই। এর মধ্যে তেমন কিছু দিলে সবাই খেতে পারে, কিন্তু আমার শ্বশুর আব্বু খেতে পারে না। তো ওদিকে রান্না হচ্ছে, আর এদিকে দেখো সকাল সকাল ধান নিয়ে চলে আসছে। তো ওদিকে দেখে শুনে সমস্ত কিছু রেডি করে দিয়ে চলে আসছি। আর এই তো এখানে আমি মুরগিটা কষিয়ে নিচ্ছি। ওদিকে ভাত আর ডাউলটা হয়ে গিয়েছে, আর এখন এই মুরগিটাই রান্না করে নিচ্ছি। আর এটা কষা কষা করে রান্না করব, আজকে আর কোনো ঝোল রাখবো না। তো সবাই না ভাজা ভাজা এই গোশটাই বেশি পছন্দ করে, যার কারণে আজকে সমস্ত গোশটুকু এইভাবেই রান্না করব। এদিকে হুজুর চলে আসছে, তো ওকে কয়েক পিস গোশ তুলে দিয়ে ডাউল দিয়ে দিয়ে দিয়েছি। ও না একটুও গোশ খেতে পারে না, 2 পিস দিয়েছি। লাস্টে দেখি যে ওই 2 পিসও রেখে দেয়, খাই না কেন জানি না। তো এই তো খাওয়া দাওয়া করে নিয়েছে, আর এদিকে আমার কড়াইতে গোশটা হচ্ছে। তো প্রায়ই হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। তো এই তো দেখো খুব সুন্দর হয়েছে। তো সবাই খেয়েও নিয়েছে, আর এর মধ্যে দেখো ধানও চলে আসছে। তবে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। এই বছরের ধানগুলো ফলনও খুব হয়েছে। তো মোটামুটি ধান চলে আসছে, অল্প কিছু 6 শতাংশ জমির আজকে আসবে। তো এই জমিটাতে আসলে লাগাবে রসুন। আসলে কি রসুন সব জমিতে হয় না, পাশালে কি হয় সেটা দেখে আমাদের রসুন করতে হয়। আর তাছাড়া সব জমিতে একবার যে জমিতে রসুন করা হয়, পরের বছর আসলে সে জমিতে ভালো রসুন হয় না। ওই জন্য আমরা ঘুরিয়ে ফিরিয়ে সব জমিতে রসুন লাগানোর চেষ্টা করি। এর মধ্যে যে ভাইটা ধানের বোঝা নিয়ে আসছে, ওই ভাইয়ের ভাতটা নিয়ে চলে আসছে। তো ভাবির সঙ্গে একটু বসে গল্পও করছিলাম। তো উনি অনেকক্ষণ গল্প করার পরে চলে যায়, আর আমি এদিকে বসে বসে রসুন ভাঙছিলাম। কারণ এখানে বসে থাকার রোদের মধ্যে এখানে অনেক মুরগি লাগছিল, যার কারণে বসেছিলাম। আর এর মধ্যে দেখো আমাদের বাড়ির কেউই আসলে ধানের বোঝা নিতে পারে না। এদিকে দেবর এক বোঝা ধান নিয়ে ওর প্রায় ঘাড় বাঁকা হয়ে গিয়েছে। আর ও খুব অসুস্থ, ওর অপারেশন নাকি, ওই জন্য বোঝা নিতে বারণ। কিন্তু এমন সময় হয়ে গিয়েছে যে এমন ভাবে নিলে সবারই একবারে চলে আসে, ওই জন্য বাধ্য হয়ে নিয়ে নিতে হয়। তো ভেবেছিল যে একবারে যেহেতু চলে আসবে, 4 জন গিয়েছে, 4 বোঝা নিলে জমিতে যতটুকু ধান আছে সব চলে আসবে, সেই ভেবে নেয়। কিন্তু পরবর্তীতে আবারও যেতে হয়, কাজ হয়নি। তো প্রায় 30 আটি মতো ছিলই। তো পরে আবারও 2-3 জন গিয়ে নিয়ে চলে আসে। তো এই তো ওর আসার পর পরই বাকিরা সবাই বোঝা বোঝা নিয়ে আসছিল। 6 শতাংশ জমি তো খুব একটা ধান হয় না, 4-5 মণের মতো ধান হবে। তো আলহামদুলিল্লাহ ফলন কিন্তু ভালো হয়েছে। আমরা অনেক টেনশনে ছিলাম। তো 2-3 দিন পরে আবার চলে আসবে। এই জমির কাঁচা ধানই নিয়ে চলে আসছে, কারণ যেহেতু ওই জমিটাতে একটু কাদা কাদা ভাব ছিল। আর যে জমি নরম থাকে ওই জমিতে আসলে রসুন লাগালে ভালো, পরবর্তীতে শুকিয়ে গেলে পানি দিয়ে লাগাইতে হয়।
তো যেহেতু একটু কাদা কাদা ভাবই ছিল, তো ভাবলো যে ওই জমিটা যেন কষ্ট করে আবার পানি দিয়ে লাগাইতে হবে, কাঁচা ধানই নিয়ে চলে আসছে। এগুলো যেহেতু অল্প ধান, বাড়িতে শুকিয়ে নিতে পারবো। ধানগুলো কাটার পরে কি হয়, 4-5 দিন আমরা মাঠেই শুকিয়ে নিয়ে বাড়িতে নিয়ে আসি। তখন ওই ধানগুলো আমরা গোলাতে রাখতে পারি, যেরকম যেই জায়গাতে আমরা ধান রাখি সেটাকে আমরা গোলা বলি। তো ওই গোলাতে আমরা ধানগুলো সঙ্গে সঙ্গে রেখে দিতে পারি। আর এরকম কাঁচা ধান নিয়ে আসলে কি হয়, 2-3 দিন ধরে আবার পা দিয়ে দিয়ে শুকায় নিতে হয়, খুবই কষ্ট হয়। ওই জন্য কি মাঠ থেকে নিয়ে চলে আসে। এখন এই কাঁচা ধানগুলো এখন শুকিয়ে নিতে হবে। আর এই ধানগুলো খুব ভালো। তো শ্বশুরাব্বু বলছে যে এই ধানগুলোর বিছন করবে। তো এই বিছনের জন্য ধানগুলো আবার যত্ন সহকারে নিতে হবে। তো দেখা যাক সারাদিনটা কিভাবে কাটাই। এই তো ধানগুলো নিয়ে চলে আসা হয়ে গেছে, এখন মলে নিবে। তো এই জায়গাটাতে এই তো চট বিছিয়ে নিচ্ছি। এই জায়গাটাতে ধান পড়বে। এর আগে এই ঘরের সঙ্গে আমরা হচ্ছে একটা গাছ লাগিয়েছিলাম, যেটা আমার শখের গাছ ছিল। ওটা তো তুলে ফেলেছি এই কারণে যে এই জায়গাটাতে আসলে ধান মলে নিতে হয়। তো ওই যে জায়গাটাতে গাছ ছিল ওই জায়গাটাতে ধান পড়ে, ধান যায়। তো ঝাঁটা দিয়ে ঝাড়ু দিয়ে নিয়ে আসা অনেক কষ্ট। তো তার জন্য একটা গাছ তুলেই ফেলতে হলো। তো এই তো এখানে ধানগুলো এইভাবে মলে নিচ্ছে। অনেকে হয়তো জানে যারা গ্রামে থাকে। তো প্রথমবার এইভাবে ধানগুলো নিতে হয়, পরে উড়িয়ে নিতে হয়। তো এই তো এই ঢোল দিয়ে ধানগুলো উড়িয়ে নিতে হচ্ছে। তো আমি না একবার শখ করে ধরতে চাচ্ছিলাম, পরে সবাই বলল যে আসলে ধানগুলো অনেক রিস্ক থাকে ধরা। তো যারা অভ্যাস আছে তারাই পারে, আমরা দিলে কি হবে, ধানের আটিটা ওর সঙ্গে জড়িয়ে যাবে। তো ওই জন্য ভয়ে আর যায়নি। তবে দেখো, খোলা ভরা ধান রেখে যে যার মতো আমাকে একা রেখে চলে যাচ্ছে। সারাদিনটা কিভাবে এত ধান শুকিয়ে ঘরে তুলে আবার বিকেলে সমস্ত কাজগুলো, রান্না বান্না, আমার বাড়িতে তো অনেক পশু পাখি রয়েছে, হাঁস মুরগি, ওইগুলো দেখভাল করা, কি দিয়ে কি করব নিজেও জানি না। ওদিকে শাশুড়ি মা চলে গেল, তার নাতনির অসুস্থ। তো আমার ননদের ছেলের না খুবই অসুস্থ, ঠান্ডা লেগেছে। তো ওই জন্য তাড়াহুড়ো করে চলে গেল। এখন বাধ্য হয়ে যেতে হলো, এত কষ্টের পরেও তারও মনটা এখানেই পড়ে থাকবে যে খোলা ভরা ধান রয়েছে আর আমি একা। ছেলেরা তো বাড়িতে থাকে না, সকালের দিকে চলে যায়, আবার দুপুরে আসে, দুপুর পর আবারও মাঠে, বিকেলে চলে যায়। অনেক কষ্ট হবে আমার একা একা এই সব দিক সামলাইতে। তো এই তো এখন বাজে প্রায় 1টা মতো। তো এদিকে এখনো সবাই বাড়িতেই রয়েছে, কারণ ধানগুলো নিয়ে আসার পরে আজকে মাঠে আর খুব একটা কাম নেই, তো বাকি অন্য কাজ করবে। যেহেতু আওরগুলো মানে পোয়ালগুলো অনেক কাঁচা, তার জন্য অন্য পাশটাতে একটু রোদ আছে। তো শুকিয়ে নিচ্ছে, কয়েকদিন ধরে তো থাকবে। এত তাড়াতাড়ি তো আমরা গরুকে খাইয়েও ফেলতে পারবো না, ধানগুলো মানে আওরগুলো নষ্ট হয়ে যাবে। আর এদিকে কাঁচা ধান তো উড়িয়ে নিবে, কালকেই উড়িয়ে নিবে, কিন্তু উড়ানো যাবে না। কারণ হলো, যে মেশিন দিয়ে উড়ানো হবে ওই মেশিন হয়তো অন্যান্য কারো জমির ধান উড়ানো হয়েছে, ওর মধ্যে অন্য ধান থাকতে পারে। তো ওই জন্য উড়ানোর আগে আমরা কি করব, এখান থেকে বিছন ধান রেখে দিব। আগামী বছর আমরা যে ধানগুলো বুনবো, মানে চারা করব, এই ধান থেকে চারা করব। অন্যান্য ধান মিস হয়ে গেলে তো চারাটা আসলে অন্য ধানেরও চলে আসবে। ওই জন্য ভাবছি যে আমরা এখান থেকে উড়ানোর আগেই আমরা নিজেরাই একটু ভালোভাবে ধরে নিব। তো এটা আমার শাশুড়ি মা থাকলে ভালো হতো, আমি তো কুলো ঝাড়তে পারি না। তো কিভাবে কি করব জানি না, এজন্য এখানে শুকিয়ে শুকিয়ে নিচ্ছিলাম আর এদিকে সবাইকে দেখিয়ে দিচ্ছিলাম। এতগুলো পোয়াল এখানে ছিল যে কেউ জায়গায় খুঁজে পাচ্ছে না, আর আমি এই জন্য দেখিয়ে দিচ্ছিলাম। বাড়ির কাজকর্ম কিন্তু মেয়েরাই সামলায়, আর মাঠের দিকটা ছেলেরা। বাড়িতে কোথায় কি করতে হবে না করতে হবে এটা কিন্তু মেয়েরাই ভালো বোঝে। তো ওই জন্য আমি বলে দিচ্ছিলাম যে এই জায়গাটাতে ফাঁকা আছে, অন্তত তো একদিনে এই বেলাতে তো আর ধান শুকাবে না। তো বলছে যে ধান আর মেল করে দেওয়ার দরকার নেই, মানে ছড়িয়ে দেওয়ার দরকার নেই। এখানে যেভাবে আছে এভাবেই থাক, আর পাশে যে জায়গাটুকু আছে যেখানে যেখানে রোদ আছে পোয়ালগুলো দিয়ে দিতে। এর মধ্যে আমি কাজ করছিলাম। এদিকে তো শাশুড়ি মা চলে গিয়েছে। এবার আপনাদের ভাইয়া আবার তাড়াহুড়ো করছিল, আমাকে বকাবকি দিচ্ছিল, কারণ তার প্যাকিং কিছুই করা হয়নি। তো এই বস্তাতে আমি 2টো বালিশ দিয়েছি, একটা কাঁথা দিয়েছি, কম্বল দিয়েছি, হালকা শীত শীত তো পড়েই গিয়েছে, আর জামা কাপড় দিয়ে দিয়েছি। এদিকে আপনাদের ভাইয়া চলে গেল, তাড়াতাড়ি করে চলে গিয়েছে, কারণ অনেক দূরের পথ, যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। তো 12টা 1টার দিকে বেরিয়ে পড়লো। তো সবাইকে বিদায় দিয়ে আমি এখানে বসে পড়ি। আমি কুলো ঝাড়তে পারি না, তবে একটা আশ্চর্যজনক হলো যে আমি একটুও কুলো ঝাড়তে পারি না। তো 1.5 মণের মতো এভাবে কুলো দিয়ে ঝেড়ে আমি ধান নিয়েছি বিছন ধানের জন্য।
এই সময় কি হয়, আমি কুলো ঝাড়া প্রায় একটু একটু শিখেই গিয়েছি। অনেকদিন আমি ধরে চেষ্টা করছিলাম কিন্তু হয়নি। তো আলহামদুলিল্লাহ একদিক দিয়ে ভালো হয়েছে, শাশুড়ি মা না থাকায় হালকা হালকা আমি কুলো ঝাড়া শিখে গিয়েছি। তো এদিকে ১.৫ মণের মতো আমি কাঁচা ধান এইভাবে কষ্ট করে ১-১.৫ ঘন্টা ধরে আমি এই কাঁচা ধানগুলো আলাদা করে নিয়েছি এক্সট্রা করে। আর কালকে বাকিগুলো উড়িয়ে নিবে ঢোল দিয়ে। তো এই তো সারাদিন তো অনেক পরিশ্রমের মধ্যেই গেল। এদিকে পোয়ালগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, ওইগুলো শ্বশুর আব্বু সুন্দরভাবে বেঁধে নিয়ে নিয়েছে। আর আমি এদিকে ধানগুলো দিয়ে ঝেড়ে নিয়েছি আর এখন এখানে জড়ো করে রাখছি। কালকেই তো এগুলো উড়িয়ে নেওয়া হবে। তো আপাতত এখন এখানেই রেখে দিচ্ছি। আর বাকি কাজগুলো করব। এখনো অবধি আমি একটু গোসলও করতে পারিনি, আবার খাওয়া-দাওয়াও করতে পারিনি। প্রায় আসরের আজান পড়ে গিয়েছে আর এখন এখানে ঢেকে রাখছি। কারণ রাত্রে অনেক কুয়াশা পড়ে, ভিজে গেলে কালকে সকাল সকাল উড়িয়ে নেওয়া কষ্ট হয়ে যাবে। ঢোলের মধ্যে দিলে জড়িয়ে যাবে। এই হচ্ছে যে আলগা পোয়ালগুলো আছে। এখন ছাগল ঘরে তুলবো, রান্না কখন করব, গরু রয়েছে গরুকে খেতে দেবো কখন, মাঠে সবাই ছেলেরা চলে গেছে, বাড়িতে কেউ নাই। এখন তো ছোটবেলা, আসরের আজানের পরে আর একটুও সময় থাকে না। আবার চই, মুরগি সব ঘরে উঠবে, সেগুলো তুলতে হবে, ছাগল ঘরে তুলতে হবে, কবুতর খেতে দিতে হবে। বিকেলের অনেক কাজ, গরুকে পোয়াল দিতে হবে, আবির পানি খাওয়াতে হবে, অনেক 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 কাজ। তো এখন আর ভিডিওটা সেরকম ভাবে কন্টিনিউ করতে পারছি না, কারণ হলো প্রচুর ব্যস্ততার মধ্যে। আর আমি একা, আর আমার তো ক্যামেরাম্যান নেই, নিজে নিজেই ভিডিও করতে হয়। তো ট্রাইপড সেট করতে হয়, অনেক কিছু করতে হয়। তো এজন্য আমার আর আসলে ধৈর্যও কুলাচ্ছে না। তো যতটুকু দেখানোর চেষ্টা করেছি, তো আপনারা আশা করি এটুকুই এনজয় করবেন ভিডিওটা। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আমরা যেন সুস্থভাবে, ভালোভাবে মাঠের ফসলগুলো ঘরে তুলতে পারি। তো এই তো পালা দেওয়া শেষ। আল্লাহ হাফেজ।